নমস্কার শ্রোতাগণ, ক্লাব গপ্প আড্ডায় আপনাদের স্বাগত। আমাদের ক্লাবের আজকের গল্পটি হলো শ্রী সরঞ্জিৎ চক্রবর্তী মহাশয়ের লেখা গুপির পিরামিড। গল্পটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের, একটি কল্পবিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফিকশনের গল্প। গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা 50 বর্ষ অষ্টাদশ সংখ্যা এই পত্রিকাটি থেকে। গল্পের সূত্রধার আমি দীপ এবং প্রধান চরিত্রে হলকাকু ও গুপি। বিশেষ দ্রষ্টব্য, গল্পটি প্রচার করার সময় আমরা লেখক বা লেখক পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারিনি। গল্পটি শুনে যদি তারা তাদের বিশেষ মূল্যবান বক্তব্য পেশ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন clubgoppo.adda@gmail.com এই মেল আইডির মাধ্যমে। আমাদের ক্লাবে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প গুপির পিরামিড। গুপির কথা কেউ বিশ্বাস করে না। ও যাকে যাই বলে সকলে গুল বলে উড়িয়ে দেয়। এমন কেন যে হয় গুপি বোঝে না। এই যেমন শত, তখন থেকে গুপি শতকে বলে যাচ্ছে যে গত 2 সপ্তাহ ধরে যে বাঁদরটাকে ওর স্বপ্নে দেখছে সেই বাঁদরটাই আজ স্কুলের সামনে এসেছিল। কিন্তু শত সেটা মানতেই চাইছে না। গুপি তাও চেষ্টা করলো শেষবার, বলল, সত্যি রে, তুই বিশ্বাস করছিস না তো? ওই বাঁদরটাকেই আমি দেখেছি। ঘাড়ের কাছে একটু নীল রং লেগে আছে আর ডান ভুরুর ওপর একটা লাল আঁচিল। বিশ্বাস কর। শত বলল, তুই এমন গোল মারিস বলেই তোর কথা বিশ্বাস করে না কেউ। আরে এমনও তো হতে পারে বাঁদরটাকে তুই স্বপ্নে দেখেছিস, স্কুলের সামনের চালতা গাছে এসে বসেছে। স্বপ্নে কিছু দেখলে সেটা সত্যি হয় এমন অনেকে বলে, কিন্তু তাই বলে বাঁদর, তার আবার আঁচিল। তুই এসব গালগপ্প দিস কেন রে? সেই ক্লাস 3তে পড়ার সময় বলেছিলি তুই দারুণ আবৃত্তি করিস। তারপর টিচার ডেতে তোকে আবৃত্তি করতে বললেন হেড স্যার, আর তুই কি করলি? নির্ঝরে স্বপ্নভঙ্গ বলার নাম করে মাথা নেড়ে শুধু মুখ নাড়াতে শুরু করলি, কিন্তু একটা শব্দও বেরোলো না তোর গলা দিয়ে, যেন মিউট করে টিভি দেখছে সকলে। তারপর 1 বছর আগে বললি তোদের বাড়ির পিছনের বাঁশঝাড়ে নাকি ইউএফও নেমেছে। আর একবার বললি একটা লোহার পাখি নাকি তোদের পাড়া দিয়ে সন্ধেবেলা উড়ে বেড়ায়, আর তার ডানায় নাকি লাল নীল আলো জ্বলে। মানে যা খুশি তাই বললেই হলো না? গুপি চুপ করে গেল। আসলে সত্যি ও আবৃত্তি করতে চায়। একা একা বাথরুমে ভালোই বলে, কিন্তু কারো সামনে বলতে গেলেই গলা দিয়ে শব্দ বেরোয় না। সেবার টিচার্স ডের আগে বাড়িতে বসে প্র্যাকটিস করে গেল, কিন্তু স্কুলে গিয়ে আবার সেই এক ব্যাপার। ও তো বাড়িতে একা ভালোই আবৃত্তি করতে পারে, এটা স্কুলের কেউ মানলই না, বরং মিথ্যে বলে ধরে নিল। তাছাড়া সত্যি ও বাঁশবাগানে আলোর চাকতি নামতে দেখেছে, পাড়া দিয়ে আলো জ্বলা লোহার একটা পাখিকে উড়ে যেতে দেখেছে কয়েকবার। এসব মিথ্যে নাকি? কিন্তু সবাই ভাবে ও গুল মারে। আর ওই আবৃত্তির ঘটনার পর থেকে সকলে ওর ওই অমল সুন্দর গৌরবান্বিত চট্টরাজ নামের বদলে ওকে গুপি বলে ডাকে। গুপি গাইন প্রথম জীবনে যেমন গান গাইতে পারতো না, গৌরবান্বিত তেমন আবৃত্তি পারে না, তাই অমর নাম। অত বিশ্বাস না করলেও গুপি কিন্তু গত 2 সপ্তাহ ধরে ওই বাঁদরটাকেই স্বপ্নে দেখছে। ওই ঘাড়ের কাছে নীল রং, ভুরুর ওপর লাল আঁচিল, আর স্বপ্নের মধ্যে বাঁদরটা ওর দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে, ঠিক আজ যেমন সত্যি সত্যি তাকিয়েছিল গাছ থেকে। কিন্তু শত ওর বেস্ট ফ্রেন্ড হয়েও ওকে বিশ্বাস করছে না। স্কুল থেকে ফেরার পথ রায়বাগান পার হয়ে 2 ভাগ হয়ে যায়। একটা চলে যায় রেল কলোনির দিকে আর অন্যটা যায় নদীর দিকে। শত রেল কলোনির রাস্তায় চলে গেল। এখান থেকে নদীর দিকে রাস্তা বেশ কিছুটা গেলে গুপিদের বাড়ি। ও হাঁটতে লাগলো। এখন গরমকাল, বিকেলের এই সময়ে নদীর দিক থেকে সুন্দর হাওয়া দেয়। কিছুটা গিয়ে গুপি দেখলো ভাঙা মন্দিরের পাশের যে ফাঁকা জায়গা ছিল সেটায় একটা হলুদ বড় এক্সকাভেটর যন্ত্র গো গো করে মাটি কাটছে। আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে পাশে। এখানে কি পুকুর কাটা হচ্ছে নাকি বাড়ি তৈরি হবে? গুপি দেখলো চুরো করা মাটি মাঠ থেকে রাস্তার উপর এসে পড়েছে কিছুটা।
ও মাটির পাশ কাটিয়ে সামনে এগোতে গেল, আর তখনই পায়ে কিছু একটা লাগলো ঠক করে। গুপি ঝুঁকে দেখলো একটা ছোট্ট ইঞ্চি খানেকের পিরামিড আকৃতির জিনিস, একদম মসৃণ। কিসের তৈরি এটা? লোহার নাকি স্টেনলেস স্টিলের? গুপি কৌতূহলী হয়ে জিনিসটা হাতে তুললো, আর সঙ্গে সঙ্গে জিনিসটা থেকে একটা পিনের মতো অংশ বেরিয়ে এসে ফুটে গেল গুপির হাতে। উফ! গুপি ব্যথায় লাফিয়ে উঠল। দুফোঁটা রক্ত বেরিয়ে পিরামিডের গায়ে পড়ল। আর শুকনো মাটিতে জল পড়লে যেমন শুষে যায়, তেমন পিরামিডও ওর দুফোঁটা রক্ত শুষে নিল নিমেষে। পিনটা আবার নিখুঁতভাবে বসে গেল পিরামিডের মধ্যে। গুপি দেখলো পিরামিডের ধাতব ধূসর শরীরটা কেমন যেন 7 রঙে ঝিকিয়ে উঠল হঠাৎ, তারপর আবার আগের মতো হয়ে গেল। এসব কি রে বাবা? গুপির ভয় লাগলো। এমনিতেই হাতে পিন ফুটে রক্ত বেরিয়েছে, তার মধ্যে এমন আজব জিনিস, কিসের থেকে কি হয়ে যাবে ভেবে গুপি জিনিসটা ছুঁড়ে মাঠের মধ্যে ফেলে দিল। আঙুলটা বেশ ব্যথা করছে। অন্য সময় হলে ইঞ্জেকশন নিতে হতো, কিন্তু 2 দিন আগেই অ্যান্টিটেটানাস ইঞ্জেকশন নিয়েছে বলে আর নিতে হবে না। গুপি বাড়ির দিকে এগোলো আর ভাবলো এমন একটা অদ্ভুত জিনিসের কথাও কাউকে বলবে না, কারণ কেউ বিশ্বাসই করবে না। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মাথার কাছে রাখা চশমাটা পরে নেয় গুপি। ওদের বড় 3 তলা বাড়ির একদম ওপরের তলায় ওর একার ঘর। এই ঘরের সঙ্গেই একটা ঝুল বারান্দা আছে। বারান্দার বাইরে গাছপালা ঢাকা বড় বাগান। গুপি চশমা পরে বারান্দায় গিয়ে দাঁড়ায়, সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ঘরে এসে দরজা খুলে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে দোতলায় বাবা মার ঘরে যায়। তাই আজও উঠে অভ্যস্ত হাতে মাথার কাছে বিছানার চওড়া হেডবোর্ডের ওপর রাখা চশমাটা তুলে পড়ল গুপি। তারপর উঠে বসলো বিছানায়, আর উঠেই অবাক হয়ে গেল। আরে এটা কি? ও দেখলো হেডবোর্ডের উপর চশমা যেখানে রাখা ছিল তার পাশেই সেই পিরামিডটা রাখা আছে। এটা এখানে এলো কি করে? ও তো ওটাকে ফেলে দিয়েছিল ছুঁড়ে, তাহলে এখানে এলো কি করে? ও অবাক হয়ে পিরামিডটা হাতে তুললো, আর সঙ্গে সঙ্গে বাইরের বারান্দায় কিসের যেন একটা শব্দ হলো। গুপি দ্রুত গিয়ে বারান্দার দরজাটা খুললো, আর খুলেই ভয়ে স্থির হয়ে গেল। বারান্দার রেলিংয়ে বসে আছে একটা বাঁদর। বাঁদরটার ঘাড়ের কাছে নীল রং লেগে আছে, আর ডান ভুরুর উপরে একটা লাল আঁচিল। গুপি অবাক হয়ে দেখলো বাঁদর হাত তুলে নিজের লাল আঁচিলটাকে বোতাম টেপার মতো করে টিপলো একবার, আর তারপরেই ওর চোখের সামনে বাঁদর থেকে নিমেষে পাল্টে মানুষ হয়ে গেল। এটা কি হলো? নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না গুপি। এমন হতে পারে নাকি? এটা সম্ভব? ও এখনো ঘুমিয়ে নেই তো? লোকটা দেখতে খুব সাধারণ, পরনে সাদা হাফ হাতা খাকি জামা আর প্যান্ট, শুধু জামার কলারটা নীল রঙের। ভয় পেও না গুপি, আমি তোমার ক্ষতি করব না। আমি অনেক দূর থেকে এসেছি, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তোমার একটু সময় হবে? গুপি যন্ত্রের মতো সরে গিয়ে লোকটাকে ঘরে আসতে দিল। লোকটা ঘরে ঢুকে কাঠের একটা চেয়ার টেনে বসলো। গুপি নিজের বিছানায় গিয়ে বসলো। লোকটা বলল, খুব অবাক হলে তো? আসলে সেটাই স্বাভাবিক। তোমরা মানুষরা আমাদের দেখে অবাকই হবে। আসলে সমগ্র ব্রহ্মাণ্ডের দিকে তাকালে মানুষ এখনও টেকনোলজির প্যালিওলিথিক বা পুরাতন প্রস্তর যুগে পড়ে আছে। গুপি বুঝলো ওর আর তেমন ভয় লাগছে না, লোকটাকে স্বাভাবিক লাগছে বেশ। গুপি বলল, আমরা সমগ্র ব্রহ্মাণ্ডের বিচারে প্যালিওলিথিক যুগে পড়ে আছি? কি সব বলছেন? আমরা কত উন্নতি করেছি জানেন? মঙ্গলে রোভার, হাবেল টেলিস্কোপ, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভ্যাকসিনেশন, বায়ো ইঞ্জিনিয়ারিং, আরও কত কি করেছি জানেন? লোকটি হেসে বলল, বায়ো ইঞ্জিনিয়ারিং? হাসালে গুপি,
আমাকে যে বাঁদর থেকে মানুষে ট্রান্সফর্ম হতে দেখলে, এটা হলো আসল বায়ো ইঞ্জিনিয়ারিং। তোমরা এটাকে সায়েন্স ফিকশন ভাবো, আর আমাদের কাছে এটা সায়েন্টিফিক ফ্যাক্ট। আমরা অনেক দূরের এক উন্নত প্রজাতির প্রাণী, ইচ্ছা মতো রূপ ধরতে পারি। পৃথিবীতে আছি বলে এখানকার মতো রূপ ধরেছি, বুঝলে? গুপি জিজ্ঞেস করলো, কত দূরের? পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে গ্যালাক্সিটা আছে না, ওই তোমাদের নাম অনুযায়ী HD1, সেখানকার একটা স্টার সিস্টেম থেকে আমি আসছি। আমাদের গ্রহের নাম উচ্চারণ করা খুব কঠিন। এটা তোমাদের উচ্চারণ করতে হলে আমার মতো 3টে জিভ লাগবে। তাও যদি বানান করে বলতে চাও, অনেকটা এইরকম হবে যে দন্তে শয়ময়, কয় শয়, ক্ষিয়, কয় শয়, বয় রিকার, তয়রে হস্যই, বয় হস্যই বিসর্গ। খুবই কঠিন উচ্চারণ করা। গুপি জিজ্ঞেস করলো। তা আপনার নাম কি? লোকটি হেসে বলল, আমার আসল নাম, ওই যে বললাম 3টে জিভ ছাড়া উচ্চারণ করা যাবে না। তুমি বরঞ্চ আমায় হলো কাকু বলেই ডেকো। বিলিয়ন্স অফ লাইট ইয়ার আমরা কয়েক দিনে পার করতে পারি। আমরা মানুষের অবচেতনে আমাদের ছবি প্রজেক্ট করতে পারি। তাই তুমি আমাকে স্বপ্নে দেখেছো, বুঝলে? আরও অনেক কিছু করতে পারি, কিন্তু সেসব এখন দরকারি নয়। দরকারি ব্যাপারটা হলো, আশ্চর্য হলেও সত্যি যে তুমি একমাত্র পারো ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে। আমি? ব্রহ্মাণ্ড? কি বলছেন হলো কাকু? আমি ক্লাস 7-এ পড়ি, বীজগণিতই পারি না, তো ব্রহ্মাণ্ডকে বাঁচাবো কি করে? জানেন, আমি জাগলিং করতে চাই, পারি না। আবৃত্তি করতে গেলে গলা থেকে আওয়াজ বেরোয় না। সবাই বলে আমার দ্বারা কিচ্ছু হবে না, সেখানে আমি কি করে ব্রহ্মাণ্ডকে বাঁচাবো? হলো কাকু বলল, সে আমি জানি না। আমাদের প্রধান যিনি, তার অশেষ ক্ষমতা। তিনি আমাকে পাঠিয়েছেন তোমার কাছে, কারণ তিনি জেনেছেন যে বিপদ আসছে তা তুমি একমাত্র ঠেকাতে পারো এই পিরামিডের সাহায্যে। কি বিপদ? গুপি অবাক হলো। হলো কাকু বলল, একটি স্বৈরাচারী প্রাণী আছে জবগুবা গ্রহে, তার নাম রলাঠিয়া। সে একটি পিরামিড খুঁজছে, মানে যেটা তুমি কাল পেয়েছো সেটাই। তোমাদের ভাষায় BPM 37093 নামে একটি সাদা বামন আছে, যার মধ্যেটা আসলে একটা বিশাল বড় হীরাখণ্ড। এখানে তার নাম লুসি। পিরামিডটা সেই হীরের উপর গিয়ে রাখলে হীরেটা এমন এক যন্ত্রে পরিণত হবে, যার দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডের যত লক্ষ প্রাণী জগৎ আছে তাদের সকলের মনকে নিয়ন্ত্রণ করা যাবে। আর তুমি তো জানো নিশ্চয়ই যে মনই আসল। পৃথিবীর সব স্বৈরাচারী শাসক আসলে মানুষের মনকেই দখল করতে চায়, কিন্তু তাদেরকে আমাদের বাধা দিতেই হবে। এই পিরামিড দিয়ে সেই প্রাণীটা দখল করবে? অবাক হলো গুপি। হলো কাকু বলল, আজ থেকে 40,000 বছর আগে যখন তোমাদের পৃথিবীতে তুষার যুগ চলছে, তখন আমাদের গ্রহের এক বিজ্ঞানী এই পিরামিডটি আবিষ্কার করেছিলেন সৎ উদ্দেশ্যে, প্রাণীদের মনকে সংযত করে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে। কিন্তু তখন থেকে রলাঠিয়া এটাকে খুঁজছে। আমাদের বিজ্ঞানীকে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে তাড়া করেছে বহুবার। আমাদের বিজ্ঞানী মারা যাওয়ার আগে তোমাদের কনকপুরের মাটির তলায় এটাকে পুঁতে দিয়ে গিয়েছিলেন, আর মাটির তলায় থাকায় সেটা সিগন্যাল এতদিন রলাঠিয়া পাচ্ছিল না। মাটি ইনসুলেটর হিসেবে কাজ করেছে, কিন্তু এবার সংকেত পেয়েছে। ও যেখানে আছে সেখান থেকে এখানে যে কোনো দিন চলে আসবে। এখনো এলে তোমাকেই ওকে আটকাতে হবে। তুমি একবার ওকে পরাস্ত করে নিশ্চল করার পরে আমি ওকে বন্দি করব, কিন্তু তার আগে আমার একার পক্ষে সেটা করা সম্ভব নয়। আমি সেটা কি করে করব? আমার অত ক্ষমতা আছে নাকি? গুপির ভয় লাগলো এবার। হলো কাকু বলল, দেখো, এইখানে বহুদিন ধরে ও খুঁজছিল জিনিসটা। ওর জান পাঠিয়েছিল, যেটা তোমাদের বাঁশবাগানের পিছনে নেমেছিল গত বছর। একটা ধাতব পাখি পাঠিয়েছিল সব স্ক্যান করার জন্য, তবে কিছুতেই কোনো লাভ হয়নি। কিন্তু এখন জিনিসটা মাটির উপর উঠে আসায় ও সংকেত পেয়েছে, তাই
আসছে ও এখানে। পিরামিডের সাহায্যে ওকে তুমিই আটকাবে। গুপির ভয় লাগলো এবার। উঠে গিয়ে পিরামিডটা এনে বলল, আপনি এটা নিয়ে নিন। হলো কাকু পিরামিডটা হাতে নিল আর সঙ্গে সঙ্গে সেটা ছিটকে গিয়ে আবার গুপির হাতেই ফিরে গেল। গুপি অবাক হয়ে তাকিয়ে রইল, বলল, এটা কি হলো? তোমার রক্ত ওটার মধ্যে গিয়েছে না, ওটা এখন তোমার অংশ। ওই জিনিসটা যেমন লুসি ডায়মন্ডকে অ্যাক্টিভ করতে পারে, তেমন এটারও একটা নিজের কানেকশন আছে। এটা নিজেও অনেক কিছু করতে ও করাতে পারে। তাই বুঝতে পারছো তো, যা করার হবে তোমাকেই করতে হবে। তোমার মধ্যের শক্তিকে এটা জাগাবে। আমাদের প্রধান এমনটাই বলেছেন আমাকে। গুপি জিজ্ঞেস করলো, কিন্তু আমি কি করব? আমার তো অত শক্তিই নেই। হলো কাকু বলল, সকলের মধ্যেই শক্তি থাকে, এটা মনে রেখো। তাকে ব্যবহার করতে জানতে হয়। আচ্ছা, আমি এখন এলাম। হ্যাঁ, বলা মাত্র আঁচিলটাকে বোতামের মতো আবার টিপলো হলো কাকু। তারপর আবার বাঁদর অবস্থায় ফিরে গিয়ে বারান্দা দিয়ে বাইরে চলে গেল। গুপি অবাক হয়ে ছোট্ট পিরামিডটা নিয়ে বসে রইল একা। পরের দিন বিকেলে মাঠের দিকে সাইকেল নিয়ে যাওয়ার পথে বাঁশবাগানের পাশে ঘটনাটা ঘটল। নির্জন বাঁশবাগানে আচমকা ঘূর্ণিঝড়ের মতো উঠলো একটা, আর হাওয়ার দাপটে সাইকেল সমেত শুকনো পাতার ওপর উল্টে পড়ে গেল গুপি। আশেপাশে কেউ নেই, দূরে হাওয়ার কোনো লক্ষণ নেই, শুধু বাঁশবাগানে হাওয়ার ঘূর্ণি। মাটিতে পড়ে গেল গুপি। ওর সামনেই অদ্ভুত দেখতে একটা অবয়ব শূন্য থেকে ধোঁয়ার মতো হয়ে ক্রমশ গাঢ় ও ঘন হতে হতে একটা মানুষের আকার নিল। গুপি দেখলো প্রায় ফুট 10 লম্বা একটা লোক, গায়ের রং ঘন সবুজ, মাথা ন্যাড়া, দাঁড়িয়েছে গুপির সামনে। গুপি নড়তে পারছে না। লোকটা হাত পেতে শুধু বলল, 10 বরবুদ। 10 বরবুদ মানে তোদের 40,000 বছর। আমি এটাকে তোদের ওই 40,000 বছর ধরে খুঁজছি, বুঝেছিস? দে, অনেক দিন পরে পেয়েছি আমি এটা, এবার দে আমাকে, দে। তুমি রলাডিয়া বাংলা জানো? গুপি ভয়ের মধ্যেও গলা দিয়ে বলিয়ে নিল কথাটা। রলাঠিয়া বলল, হ্যাঁ, আরে আমি সেই রলাঠিয়া। আমি সব ভাষা জানি, সব। হ্যাঁ, এখন এখন শুধু সবাইকে বসে আনাটা বাকি। দে পিরামিডটা, দে। গুপির মনেই রইল না হলো কাকুর কথা। ও পিরামিডটা বুক পকেট থেকে বের করে এগিয়ে দিল। রলাঠিয়া ঝুঁকে পড়ে পিরামিডটা স্পর্শ করলো আর সঙ্গে সঙ্গে শক খাওয়ার মতো করে ছিটকে পড়ে গেল মাটিতে। গুপি অবাক হয়ে দেখলো পিরামিডটা শূন্যে ঘুরছে। ঘুরতে ঘুরতে ওর মাথার ব্রহ্মতালুতে গিয়ে আটকে গেল। আর অমনি গুপি স্থির হয়ে গেল। তারপর উঠে দাঁড়ালো যন্ত্রের মতো আর আচমকা আবৃত্তি করতে লাগলো। বাবুদের তাল পুকুরে, আবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। কিন্তু এখানে ওর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, শুধু নিঃশব্দে মুখ নাড়ছে গুপি। রলাঠিয়াও যেন পাথরের মতো হয়ে গিয়েছে। ওর ওই দৈত্যকার চেহারাটাও ছোট হতে শুরু করলো এবার। গুপি নিঃশব্দে গাইছে, রলাঠিয়া ছোট হচ্ছে। শেষে একদম ফুটচা রেখে এসে দাঁড়ালো রলাঠিয়া। গুপি তাও নিঃশব্দে গিয়ে চলেছে। ওর মাথার মাঝে লেগে গিয়েছে পিরামিড। আচমকা পাশের ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো হলো কাকু, হাতে অদ্ভুত দেখতে একটা লাঠি। লাঠিটা দিয়ে হলো কাকু রলাঠিয়াকে স্পর্শ করা মাত্র ও আরো ছোট হয়ে পাখির মতো হয়ে গেল। আর লাঠিটা একটা খাঁচায় পরিণত হয়ে রলাঠিয়াকে বন্দি করে নিল। গুপি থামলো এবার, যেন হুঁশ ফিরলো। আর পিরামিডটা আপনা থেকে খসে পড়লো মাটিতে। গুপি ওটা কুড়িয়ে পকেটে রেখে দিল। এটা কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। গুপি অবাক হয়ে হলো কাকুকে জিজ্ঞেস করলো। হলো কাকু বলল,
পিরামিড তোমার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বের করে এনেছে। শব্দহীন আবৃত্তি আসলে শব্দহীন নয়, একে বলে ইনফ্রাসোনিক সাউন্ড। এর তরঙ্গ দৈর্ঘ্য এমন হয় যে সাধারণ মানুষ শুনতে পায় না, আর এটাই রলাঠিয়াকে কাবু করে ফেলেছে। তোমাদের গ্রহে বাঘ বলে যে প্রাণীটা আছে না, সেও তার গর্জন ও ইনফ্রাসাউন্ডের মাধ্যমে শিকারীকে প্যারালাইজড করে দেয়। তুমিও সেটা করতে পারো। গৌরবান্বিত পিরামিড তোমার মধ্যে সেই ক্ষমতা বের করে এনেছে, বুঝেছো? মানে সেই গুপি গাইনের মতো? গুপি জিজ্ঞেস করলো। অলকাকু হেসে বলল, তার গানে শব্দ ছিল, আর তোমার আবৃত্তি ইনফ্রাসাউন্ড। এবার তোমার মধ্যে ঘুমিয়ে থাকা আরও ক্ষমতা পিরামিডটা বের করে আনবে, দেখো। আচ্ছা, আমি আজ আসি। রলাঠিয়াকে সারা জীবন বন্দি করে রাখতে হবে আমাদের। চললাম, হ্যাঁ? গুপি দেখলো হলকাকু বাঁশঝাড়ের পিছনে চলে গেল, আর তারপর একটা আলোর চাকতি প্রায় নিঃশব্দে দ্রুত মিলিয়ে গেল আকাশে। পরের বছর টিচার্স ডের অনুষ্ঠানে গুপি তাক লাগিয়ে দিল সকলকে, কিন্তু আবৃত্তি করে নয়, 40টা বল নিয়ে জাগলিং দেখিয়ে। তবে ওর বড় ঘন চুল ছিল বলে কেউ দেখতে পায়নি যে ওর ব্রহ্মতালুতে ছোট্ট পিরামিডটা আটকে ছিল ওই সময়। শুনছিলেন শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা গুপির পিরামিড। গল্পের কথকে চরিত্রে দীপ, গুপি সুষমান, শত শামীম, হলকাকু ও রলাটিয়া আমি শোভিক। গল্পের সমগ্র ভিডিও এডিটিং ও পোস্টার ডিজাইনে দীপ, সমগ্র সাউন্ড এফেক্টসে শোভিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা টিম। আরও এরকম নতুন নতুন ও ভিন্ন স্বাদের গল্প উপভোগ করতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা। আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ক্লাব গপ্প আড্ডার সমগ্র শ্রোতাগণদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করার জন্য, এবং আমাদের গল্পগুলিকে আপনার আরও গল্পপ্রেমী বন্ধুদের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমাদের গল্পগুলিকে শেয়ার করে দেবেন।